অফ সাসপেন্স শুধুমাত্র টাইমস অফ সাসপেন্স ইউটিউব চ্যানেল এবং স্পটিফাই এক্সক্লুসিভে শুনতে ভুলো না। ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। ঝট করে ভেঙে গেল ঘুম। টেলিফোনের ঘন্টা। সঙ্গে সঙ্গে শুনলাম ঘরের দেওয়ালের ঘড়িটা চিৎকার করছে। একে একে গুনলাম রাত 12টা। তন্দাকাতর চোখ না খুলে আরো দুটো শব্দ এলো কানে। নিজের ডাক্তারি জীবনে ধাক্কা দিতে দিতে ধড়মড় করে উঠে বসেছিলুম বিছানার ওপর। এই শলিকতক্ত দুপুর রাত্রে নিশ্চয়ই কোনো রোগী। বিছানা ছেড়ে নেমে রিসার্ভারটা তুলে নিয়ে সাড়া দিলুম। হ্যালো ডাক্তার। হ্যাঁ, ডাক্তার ডাক্তার শিগগিরই আসুন ডাক্তার, শিগগিরই। কোথায়? আমার বাসায় 7 নম্বর 7 করে লেন স্ট্রিট। অসুখটা কি? আমি এক্ষুনি মরে যাব। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আর কথা কইতে পারছি না। শিগগিরই আসুন, শিগগিরই ডাক্তার। আর কোনো সাড়া নেই। রিসার্ভারটা রেখে দিয়ে কি করব ভাবতে লাগলো। জানলাটার উপরে শোনা গেল দুমকা ঝোড়ো বাতাসের করগা। কিন্তু শেষটা যাওয়াই স্থির করলুম। গাড়ির ভেতর থেকে টর্চের আলো ফেলে আবিষ্কার করলুম 7 সেন স্ট্রিটের 7 নম্বরকে। একখানি পুরনো ছোটোখাটো দোতলা বাড়ি। প্রত্যেকটি জানলায়, এমনকি সদর দরজা পর্যন্ত ভেতর থেকে বন্ধ। দরজা জানলার ফাঁক ফোঁকর দিয়ে দেখা যাচ্ছে না একটিমাত্র আলোর রেখাও। এত রাতে ড্রাইভারের ঘুম ভাঙায়নি। নিজেই এসেছি গাড়ি চালিয়ে। ব্যাগটা পাশ থেকে তুলে নিয়ে রাস্তায় গিয়ে নামলুম। একই রাস্তা, না ভেগভেদ না গর্ত। কলকল করে ছুটন্ত জল ধাক্কা মারছে হাঁটুর উপর পর্যন্ত উঠে। যেদিকে তাকায় চিহ্ন নেই জনপ্রাণীর। এ যেন মানুষের পৃথিবী নয়। কেবল মানুষ কেন, কুকুর বিড়াল এবং রাতের প্যাঁচক বাঁদুরও যেন আজকের এই পৃথিবী ছেড়ে পলায়ন করেছে কোথাও, কেউ জানে না। কেবল দীপ্তনেত্র গ্যাস পোস্টগুলো পায়ের তলায় নিজেদের অভাবিত প্রতিবিম্ব দেখে দাঁড়িয়ে আছে স্তম্ভিতের মতো। কি ক্ষণক্ষণে ভিজে বাতাস। ঝমঝম ঝমঝম ও বৃষ্টি না নইতো প্রতিনিধির পায়ের মলের শব্দ। শীতে কাঁপতে কাঁপতে 7 নম্বর বাড়ির কাছে গিয়ে সদর দরজায় কড়া নাড়তে লাগলুম সজোরে। হঠাৎ খুলে গেল দরজাটা। বাড়ির ভেতরটা অন্ধকার। কে দরজা খুললে দেখবার জন্য টর্চ ব্যবহার করলুম, কিন্তু কাউকেই আবিষ্কার করতে পারলুম না। ভাবলুম বোধহয় কোনো অন্তঃপুরিকা এসে দরজা খুলে দিয়ে তাড়াতাড়ি আবার ভেতরে চলে গিয়েছে। কিন্তু কি মুশকিল, এরা ডাক্তারকে ডাক দিয়েছে অথচ বাড়ির ভেতরে একটা লণ্ঠন পর্যন্ত জ্বালায়নি। অন্ধকারের বাড়ির ভেতরে 2-4 পা এগিয়ে গলা তুলে বিরক্তিভাবে বললুম, মানুষ অন্ধকারে চলতে পারে না, একটু আলো দেখাবার ব্যবস্থা করুন। অত্যন্ত গভীর এবং অত্যন্ত কর্কশ কণ্ঠে কে বলল, আলো নেই, আলো দেখবার লোকও নেই, টর্চ জেলে এগিয়ে আসুন, ডান দিকে সিঁড়ি, দোতলায় উঠে বাঁ দিকে প্রথমের ঘরে রুগীকে দেখতে পাবেন। কে বা কথা কইছে, কোথা থেকেই বা কথা কইছে। চারদিকে টর্চের আলো ফেলতে লাগলো। সামনে দেখা গেল কেবল একটা সরু পথ।
তার উপরেই ছাদ, দুপাশে দুই দেওয়াল, কোথাও মানুষের ছায়া পর্যন্ত নেই। যে কথা কইলে সে নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে, নইলে আমার টর্চের উল্লেখ করতো না। কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? ডাক্তার, ডাক্তার, নির্বোধের মতো দাঁড়িয়ে রইলে কেন? ওপরে এসো, ওপরে এসো। অপার্থিব কণ্ঠস্বর আসছে যেন খুব কাছ থেকে, আসছে যেন বহু দূর থেকে। বুকের কাজটা করতে লাগলো ঝমঝম ঝমঝম। সদর দরজাকে সশব্দে নাড়া দিয়ে আচম্বিতে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। বৃষ্টির কান্না জল মাঝখানো খানিকটা দমকা হাওয়া। আমি আর দাঁড়ালাম না। নিজের দুর্বলতা নিজেই লজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে চললুম। ডান দিকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো এবং উঠতে উঠতে সম্মিশ্বরে লক্ষ্য করলুম সিঁড়ির প্রত্যেক ধাপে জমে রয়েছে প্রায় 1.5 ইঞ্চি পুরু ময়লা। সেই ধুলোর ওপর নেই একটিমাত্র পদচিহ্ন। যেন বহুকালের মধ্যে এই সিঁড়ির ওপর দিয়ে কোনো মানুষ ওঠানামা করেনি। আর একটা ব্যাপার অনুভব করলুম, আমার চারদিকে ঘিরে যেন কোনো মৃত বা জীবিত অদৃশ্য বিভীষিকার ধারণাতিক উপস্থিতি রয়েছে। যেন আমার প্রত্যেক পদক্ষণে লক্ষ্য করছে তার জগৎ চক্ষুহীন দৃষ্টি। থেকে থেকে আমার গা এমন সিঁড়িয়ে সিঁড়িয়ে উঠতে লাগলো যে আবার থমকে দাঁড়িয়ে পরে ভাবতে লাগলো, অতঃপর এ অস্বাভাবিক বাড়ি ত্যাগ করে আবার বাইরে বেরিয়ে যাওয়াই উচিত কিনা। আবার কেন যেন ব্যঙ্গের স্বরে বলল, ডাক্তার, কত মরার হাড় নেড়ে কেটেছেন, রাতের পর রাত কেটেছেন মরার হাত পা, কত পচা গলা মরার দেহ কেটে কেটেই তো ডাক্তারি পাশ করেছেন। তবু তুমি ভয় পাচ্ছ কেন ডাক্তার? মনের ভাব লুকোবার জন্য সিধে হয়ে দাঁড়িয়ে বললুম, আমি ভয় পাইনি, আমি ভয় পাইনি। কিন্তু তুমি তো কাঁপছো ডাক্তার, ঠান্ডা হাওয়ায় আমার শীত করছে। কানে এলো একটা শুকনো চাপা বিশ্রী হাসির আওয়াজ। দারুণ ক্রোধে জেগে উঠল আমার পুরুষত্ব। বেশ চেঁচিয়ে বললুম, কারুর হাসি শুনবার জন্য আমি এখানে আসিনি, আমি এসেছি রুগী দেখতে। বাঁ পাশের ঘরের ভেতর থেকে শোনা গেল, উত্তম, ভেতরে এসো, দরজা খোলা। দরজায় ধাক্কা মারলুম, খুলল না। দেখতে পাচ্ছ না দরজার বাইরে থেকে শিকল তোলা আছে? তাই বটে। শিকল নামিয়ে ঠেলে মেরে দরজা খুলতেই ভেতর থেকে বেগ বেরিয়ে এলো যেন হিমালয়ের তুষার মাখানো বাতাসের একটা ঝটকা। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আবার পিছিয়ে এলো। সে ভয়ঙ্কর কণ্ঠ ততোধিক ভয়াবহ যন্ত্রণাধর স্বরে বলল, এসো এসো, আর দেরি করো না, আমার দম বন্ধ হয়ে আসছে গো, আমি আর কথা কইতে পারছি না ডাক্তার, ডাক্তার। নিজেকে সামলে নিয়ে ভেতরে গিয়ে দাঁড়ালুম। ঘুটঘুট করছে অন্ধকার, নাকে লাগলো গলিত সবের সুগন্ধ। সেটা আমলে না এনে টর্চ জ্বালবার উপক্রম করতেই কে বলল, আলো জ্বালো না ডাক্তার, আলো জ্বালো না। কেন? আতঙ্কে উঠবে, মুচিতি হয়ে পড়ে যাবে। এখানে কোনো পাগল কি লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে কথা কইছে, না কেউ আমার সঙ্গে প্র্যাকটিক্যাল জোক করতে চাইছে? অধিক কণ্ঠে বললুম, কি আশ্চর্য, আলো না জ্বালালে আমি রুগীকে পরীক্ষা করব কেমন করে? তবে জ্বালাও আলো। জ্বালালুম। ময়লা চাদরের মোড়া বিছানার ওপরে নিঃশেষ্ট ভরে রয়েছে একটা সুদীর্ঘ দেহ। দেখলে বোঝা যায় সেটা অনেক দিনের পুরাতন মৃতদেহ, অথচ পচে বা গলে যায়নি। কিন্তু কি ভীষণ তার মুখমণ্ডল,
ভুরু দুটো উঠে গিয়েছে কপালের অনেকটা উপরে এবং দুই কোঠরের মধ্যে চক্ষু দুটো যেন কত নিচে তলিয়ে গিয়েছে, দেখতে পাওয়া যায় না। এমনভাবে সে মুখ্য বেদন করে আছে যে দেখলেই বুকটা ছ্যাঁত করে ওঠে। এবার সবচেয়ে ভয়ানক দৃশ্য হয়েছে, তার মুখগহ্বরের ভেতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে সার ভেদে পোকার ওপর পোকা। তিন্নিত নেতে আকড় হয়ে দাঁড়িয়ে রইলুম আমি। হে ভগবান, এ কি আমার রোগী? ডাক্তার, ডাক্তার, এই যন্ত্রণা আর সইতে পারছি না। শিগগিরই আসো ডাক্তার। দেখতে পাচ্ছ না আমাকে আক্রমণ করেছে দলে দলে নরকের কীট। এই পোকাগুলোকে তাড়িয়ে দাও, এই পোকাগুলোকে তাড়িয়ে দাও ডাক্তার। বেশ বুঝতে পারলুম সেই রোমাঞ্চকর অমানসিক কণ্ঠস্বরটা পেরিয়ে আসছে ওই হাঁ করা মুখবিরের ভেতর থেকেই। এবং তারও চেয়ে অদ্ভুত ব্যাপার, ওই যে মুখের ভেতর থেকে কণ্ঠস্বর নির্গিত হচ্ছে বটে, কিন্তু একটু নড়ছে না মূর্তির ওষ্ঠাধর। স্তম্ভিত ভাবের ভেতর দিয়ে কেটে যেতে লাগলো মুহূর্তের পর মুহূর্ত। তারপর চোখের সামনে স্পষ্ট দেখলাম মৃতদেহটা টলমল করতে করতে উঠে বসেছে আস্তে আস্তে, কিন্তু তার উঠে বসবার ভঙ্গি দেখলে মনে হয় সে যেন নিজে উঠে বসছে না, কেউ যেন তাকে ধরে ধরে তুলে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার মাথাটা পড়ছে কাঁধের উপরে লুটিয়ে, আর তার হাত দুটো করছে ঝল ঝল ঝল। সে তাকে তুলে বসাতে চায়। সে কোথায়? সে কোথায়? সে যে একবারে অদৃশ্য। আচম্বিতে মৃতদেহটার কাঁধের উপরে লটকে পড়া মুন্ডুটা ধীরে ধীরে সিধে হয়ে উঠল এবং ধীরে ধীরে ফিরল আমার দিকে, এবং তার দৃষ্টিহীন চক্ষু কঠোরের অন্য তলা থেকে চকচক করতে লাগলো যেন দুটো রাঙা আগুনের ফিনকি। হঠাৎ যেন একটা বিদ্যুৎ প্রবাহে কেটে গেল আমার সমস্ত আচ্ছন্ন ভাব। একলাপে ঘরের ভেতর থেকে বেরিয়ে ক্রমে উঠে কি পড়ি এমনিভাবে সশব্দ নেমে এলো নিজের দিকে, এবং সঙ্গে সঙ্গে পিছনে পিছনে ছুটে এলো সেই অলৌকিক কণ্ঠস্বর, ডাক্তার, 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 ডাক্তার। দিন তিনেকের পর সাহস সঞ্চয় করে এক সকালে কৌতূহল মনে আবার হাজির হলুম ৭ নবমীর সেই স্ট্রিটে। বাড়ির সদর দরজায় তালা দেওয়া এবং বাড়ির দেওয়ালে ঝুলছে ভাড়াপত্র। এই বাড়ি ভাড়া দেওয়া চাইবে? অবাক হয়ে ভাবছি, এমন সময় পিছন থেকে শুনলাম, ডাক্তারবাবু এখানে কেন? ফিরে দেখি আমারই পরিচিত লোক, এই অঞ্চলে তার বাসা। ভাবলুম, দিন তিনেক আগেই এই বাড়িতে, বুঝলে, দিন তিনেক আগেই এই বাড়িতে আমরা রুগী দেখতে এসেছিল, কিন্তু আজ দেখছি সদতে তালা দেওয়া। তিনি বললেন, ডাক্তারবাবু ভারী ভুল করেছেন। এ বাড়ি আজ 1 বছর ধরে খালি পড়ে আছে। বাড়িখানা ভারী বদনাম, কেউ ভাড়া নিতে চায় না। আসল কথা চেপে গিয়ে জিজ্ঞাসা করলুম, এ বাড়ির তাহলে এ বাড়ির শেষ ভাড়াটেকে? ভুবনেশ্বর বাবু। আমি জিজ্ঞাসা করলুম, তিনি এখন কোথায় থাকে তাহলে? সে আমাকে আস্তে করে বলল, সে আর এখন বেঁচে নেই। এই বাড়িতেই তিনি মারা যান। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেছিল, হঠাৎ তিনি মারা পড়েন, তাই মারা যান তিনি। তার আত্মীয় স্বজন কেউ ছিল না, তো আর লোক উদ্যোগ হয়ে সৎকারের ব্যবস্থা করে। অনেকদিন কেটে গেল, ভাবছি জিনিসটা ভুলে যাব, কিন্তু হঠাৎ এক শনিবার ঠিক রাত 12টায় ফোনটা এবং ঘন্টা একসাথে বেজে উঠল, এবং সেই থেকে প্রতি শনিবার রাত 12টায় ফোনটার ঘন্টা বেজে ওঠে। আর সেই ভয়ঙ্কর কণ্ঠস্বরে শুনি, ডাক্তার, ডাক্তার, শিগগিরই এসো, শিগগিরই। ভুবনেশ্বর বাবু আজও আমাকে ডাকাডাকি করেন কি না জানি না, কারণ এখন শনিবার রাতেই টেলিফোনে ডাকে আমি আর সাড়া দিই না। সমাপ্ত।